This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH আচ্ছা অনির্বাণ, একটা প্রশ্ন ভীষণ করতে ইচ্ছা করছে যে আমরা ভোটাররা ভোট কেন দিই? নিশ্চিতভাবে উন্নয়নের জন্য, আরেকটু ভালো থাকার জন্য। একদম, আর একটু ভালো থাকার জন্য। কিন্তু ভালো কি থাকছি? মানে একের পর একদিন মানে যা ছবি আসছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, আমি তো বলতে পারি না যে আমরা ভালো থাকছি। আজকে কোথাকার ছবি দেখাবো? পালকিও অ্যাম্বুলেন্স, এরকমই ছবি দেখাবো আজকে আমি। বক্সার ছবি। বাংলার বহু গ্রামে বর্ষার সময় কাদা, সেই ছবি আপনাদের দেখিয়েছি যে রাস্তায় অ্যাম্বুলেন্স পর্যন্ত ঢুকতে পারে না, তখন ঢুলি বা খাটিয়ায় চাপিয়ে রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হয়। ঠিক তেমনি বক্সা পাহাড়ের উপরে 13টি গ্রামের মানুষের জন্য শুরু হয়েছিল পালকি অ্যাম্বুলেন্স, তবে তা এখন বন্ধ। এলাকার একমাত্র স্বাস্থ্য কেন্দ্র, সেটাতেও তারা পড়েছে। যে বক্সা পর্যটনের জন্য সরকারের রাজস্ব আদায়ে সাহায্য করে, সেই বক্সায় কেন আজ বঞ্চনার শিকার? পথ বলে কিচ্ছু নেই, পাহাড়ের চড়াই ধরে এক পা যেন একটা যুগ। কাঁধে করে রোগীকে নিয়ে যাওয়াই এখানকার দস্তুর। যিনি যাচ্ছেন তার কষ্ট, যারা নিয়ে যাচ্ছেন তাদের কষ্ট। শহর থেকে বহু দূরে এভাবেই জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন বক্সা পাহাড়ের 13টি গ্রামের বাসিন্দা। यहाँ पालकी एम्बुलेंस दिया गया था, उससे नहीं एम्बुलेंस नहीं आती है, एम्बुलेंस बंद हो रहा है, नहीं चलता है। तो यहाँ कोई बीमार होता है, आप लोग यहाँ से कैसे जाते हैं? कोई सीरियस हो गया? स्ट्रेचर लेके जाते हैं। কিচ্ছু হয়নি বললে ভুলই বলা হবে। পালকি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা হয়েছিল বক্সায়, কিন্তু এখন সে পরিষেবা বন্ধ। বহু ঢাকঢোল পিটিয়ে বক্সা পাহাড়ের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে চালু করা হয়েছিল পালকি অ্যাম্বুলেন্স। আপনারা দেখতে পাচ্ছেন এই পালকি অ্যাম্বুলেন্স এখন পড়ে আছে। অ্যাকচুয়ালি গভর্নমেন্ট চাচ্ছিল পালকিতে ডেলিভারি কেসটা নেওয়ার জন্য, অন্য পেশেন্টের জন্য না। পালকিও আছে মোটামুটি 100 কিলো, তার কি করে 4-5 এই জন্য বন্ধ হয়ে আছে। পালকি অ্যাম্বুলেন্স বন্ধ হয়েছে, এমনকি বক্সার সদর বাজারে যে স্বাস্থ্যকেন্দ্র ছিল তাতেও তালা। হেলথ সেন্টার তো বন্ধ আছে, এখন আগে ছিল। তাহলে এখানে কি অসুস্থ হয়ে পড়লে আপনারা কিভাবে নিয়ে যান? স্ট্রেচার দিয়ে নিয়ে যায়, রাস্তা নাই, ওটার জন্য কেউ ওরা তো রাস্তার মধ্যে মরে যায়। 2007 থেকে এখানে এফএ কাজ করছিল, কিন্তু 2 বছর হলো এফএ কাজ বন্ধ হয়ে গেছে। 2 বছর আগে যে ওরা স্টাফ কাজ করছিল, ওদের অনারিয়ামটা এখন পর্যন্ত পায় না। এটা পালকি অ্যাম্বুলেন্সের কথা বললেন, সেটা আমরা অবশ্যই জেলাতে কথা বলবো ডিএম ম্যাডামের সাথে। যেটা স্বাস্থ্যকেন্দ্র রয়েছে বলছিলেন, সে বন্ধ হয়ে আছে পুরোপুরি, সেটা বলা যায় না। যে বক্সার নাম স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত, যে অঞ্চল বাংলার পর্যটনের নক্ষত্র বলে পরিচিত, সেই বক্সারই লেপচাখা, আদমা, তাদিগাঁওয়ের মতো 13টি গ্রামের কেন এই দশা? কে ভাবে তাদের কথা? গ্রিন ট্রাইব্যুনাল বা ফরেস্ট ডিপার্টমেন্টের কিছু বাধা রয়েছে, আমরা চেষ্টা করেও এটা পারা যায়নি। তবুও আগামী দিনে যাতে এটা যোগাযোগ ব্যবস্থার রাস্তা যাতে হয়, সেটা নিশ্চয়ই সরকারের। কিন্তু বেচারাম বাবু, আপনার দলের নেত্রী বক্সায় গিয়ে রিল তৈরির সময় পান, কিন্তু পালকি অ্যাম্বুলেন্স পরিষেবাটা যে বন্ধ হয়ে পড়ে আছে, সেদিকে খেয়াল আছে? রাস্তাঘাট বিভিন্ন যে সমস্যাগুলো আছে, সেই প্রবলেমগুলো সলভ না করে নিয়ে সে এখন নেচে বেড়াচ্ছে, রিল তৈরি করছে। এটাই হচ্ছে অবস্থা তৃণমূলের। এবারের ছুটিতে বক্সায় যাওয়ার পরিকল্পনা আছে? অবশ্যই যান, ভীষণ সুন্দর জায়গা, কিন্তু একবার হলেও ওখানকার বাসিন্দাদের জীবন যন্ত্রণাটা উপলব্ধি করার চেষ্টা করবেন। দেখবেন শহর মফস্বলের স্বাস্থ্য পরিষেবা, খানা খন্দে ভরা রাস্তাঘাট নিয়ে আপনার যন্ত্রণা কিছুটা হলেও কমবে। কেন জানেন? কেউ আপনার চেয়েও খারাপ আছে, এভাবেই আছে। আলিপুরদুয়ার থেকে সুজিত রায়ের রিপোর্ট, TV9 বাংলা।
পুজোয় অতিরিক্ত কাজের ভাতা নিয়ে অসন্তোষ কলকাতা পুরসভার স্বাস্থ্যকর্মীদের। মেয়র ফিরহাদ হাকিমের কাছে অভিযোগ কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টদের। কলকাতা পুরসভা চত্বরে উত্তেজনা। 2019-এ কাজে যোগ দেওয়ার সময় পুজোয় অতিরিক্ত কাজের জন্য দৈনিক 500 টাকা ভাতা মিলত। 2021-এ হঠাৎই দৈনিক ভাতা কমিয়ে 100 টাকা করে দেওয়া হয়। আজ কলকাতা পুরসভা চত্বরে বিক্ষোভ দেখাচ্ছিলেন স্বাস্থ্যকর্মীরা। মেয়রকে দেখে তার কাছেই দাবিপত্র তুলে দেন স্বাস্থ্যকর্মীরা। মেয়র বুধবার বৈঠকে বসার আশ্বাস দিয়েছেন। স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদ সদস্য তথা ডেপুটি মেয়র অতীন ঘোষের দাবি, জাতীয় স্বাস্থ্য মিশনের নিয়মের বাইরে গিয়ে টাকা দেওয়া যায় না। জানানো হয়েছিল বলতে অর্ডার বের করে দিয়েছে, আমাদের তো ওইভাবে জানানো হয় না, আমাদের অর্ডার দিয়ে দেওয়া হয় যে ডিউটির অর্ডার এসছে, এই টাকায় আপনাদের ডিউটি করতে হবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি 17 তারিখ উনি আমাদের ডেকেছেন, দেখি আমরা আশাবাদী কিছু নিশ্চয়ই হবে, সেই জন্যই আমরাও ওনার সঙ্গে ওয়েট করছিলাম। আমরা অ্যাপয়েন্টমেন্ট পাইনি, তাও দাঁড়িয়েছিলাম ওনার সঙ্গে। আমাদের স্টাফরা ডেকেছে, স্যার রিপ্লাই করেছেন, আমরা চাইছি ওই দিন কথাবার্তা নিশ্চয়ই আশানুরূপ ফল। জাতীয় স্বাস্থ্য মিশনের যে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী এখানে কোনো প্রভিশন নেই এদের এই টাকা দেওয়ার। আমরা পুরসভার সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীদের যে নিয়মে বা পার্মানেন্ট কর্মীদের যে নিয়মে টাকা দিচ্ছে এদেরকেও সেই নিয়মেই দিচ্ছিলাম, হ্যাঁ মানবিক স্বার্থে। কিন্তু এরা এখন যে টাকাটা দাবি করছে, হয়তো বর্তমান বাস্তবিক বাজারে পরিবর্তন দাবিটা সঙ্গত, কিন্তু আমরা তো পুরসভার সবার ক্ষেত্রে আলাদা আলাদা নিয়ম করতে পারবো না। মালদার তৃণমূল নেতা বা তাদের সাঙ্গপাঙ্গদের জীবনের দাম কি ক্রমশ কমছে? যা ঘটে চলেছে তাতে এই প্রশ্নটা আরও জোরালো হয়েছে, প্রতিদিন আরও জোরালো হচ্ছে। গত জুলাইয়ে ইংরেজবাজারে জন্মদিনের পার্টিতে ডেকে খুন করা হয় এক দাপুটে তৃণমূল নেতাকে, যার চোখের সব সামনে এই গোটা ঘটনাটা ঘটেছিল। সেই একমাত্র সাক্ষীর দিকে এবার ছুটে এলো গুলি, সেটা সাক্ষী দেওয়ার ঠিক দুদিন আগে। ফের মালদার ইংরেজবাজারে চলল গুলি। টার্গেট নিহত তৃণমূল নেতার ঘনিষ্ঠ। খুনের সাক্ষীকে খুনের ছক। ওই সাক্ষী দেওয়ার ডেটের কারণে আজকে আমাকে তার আগেই করে চেষ্টা করে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, আর টাকা পয়সার লোভ দেখিয়েছিল। বছরের শুরুতে ইংরেজবাজারে তাড়া করে খুন করা হয় দাপুটে তৃণমূল নেতা দুলাল সরকারকে। সেই ইংরেজবাজারের লক্ষ্মীপুরের জুলাইয়ে খুন হন তৃণমূল নেতা আবুল কালাম আজাদ। আজাদ খুনের প্রধান সাক্ষী তৃণমূল কর্মী আতিকুল মমিন। সেই আতিকুলই প্রাণঘাতী হামলার মুখে পড়লেন। পরিবারের দাবি, রবিবার রাতে বছর 33-এর ওই তৃণমূল কর্মী বাড়ি ফিরছিলেন। মোটর বাইকে এসে দুজন তাকে গুলি করে, পিঠে গুলি লাগে তৃণমূল কর্মীর। আবুল কালাম আজাদকে যে মেরেছিল, মাইনুল মেরেছিল। মাইনুলের ছেলেও ছিল, আরো দলবল নিয়ে মেরেছিল। মাইনুল তো এখন জেলে, কে মারলো তাহলে? কার? ওর ছেলে। কিন্তু হামলা চালালো কে? তৃণমূল নেতা আজাদ খুনে গ্রেপ্তার হন এক তৃণমূল নেতা। আক্রান্তের পরিবারের দাবি, ধৃতের ছেলেই এর পিছনে। কে কোন পার্টি অফিসের মালিকানা কে নেবে, কে সবচাইতে বেশি হচ্ছে সেখানে দায়িত্ব পাবে, এ নিয়ে গণ্ডগোল। এদের এই সমস্ত তৃণমূল কংগ্রেস এভাবে শেষ হবে। যারা এই ধরনের গুলি চালে মানুষ খুন করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে পুলিশ কঠোর থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে, আর সামাজিকভাবে তাদেরকে বয়কট করা হবে। খুন করতে গুলি, সাক্ষীকে সরিয়ে দিতেও এক দাওয়াই। এসব দেখে অনেকেরই প্রশ্ন, পুলিশ প্রশাসন বলে কিছু আছে কি? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। যাদবপুরে ছাত্রী অনামিকা মণ্ডলের মৃত্যুতে খুনের মামলা দায়ের হলো। মৃত ছাত্রী পরিবারের অভিযোগের ভিত্তিতে খুন, ষড়যন্ত্র সহ একাধিক ধারায় মামলা রুজু করে তদন্তে যাদবপুর থানা পুলিশ। পরিবারের দাবি, মেয়ের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে, যদিও প্রাথমিক ময়নাতদন্তে খুনের প্রমাণ মেলেনি। ভিজেরা পরীক্ষার রিপোর্ট এলে খুন নাকি দুর্ঘটনা তা স্পষ্ট হবে। ঘটনার রাতে কি হয়েছিল, পড়ুয়াদের জিজ্ঞাসাবাদ জারি লালবাজারে পুলিশের। অভিযোগ করেছি আপনারা বলছি গাফিলতি কি রয়েছে যাদবপুর ইউনিভার্সিটির? এটা কি অবশ্যই আছে, ওরা দেখুন না, ওদের দেখতে দিন, ওদের কাজটা করতে দিন, ওনাদের কাজটা জানিয়েছেন। আপনাদের অভিযোগটা কি? আরে এটা সব জানিয়েছি দাদা। আপনাদের অভিযোগটা কি? পুলিশের কাছে অভিযোগ এখন অপ্রীতিকর ঘটনা এড়াতে যাদবপুর ক্যাম্পাসে কড়াকড়ি।
বহিরাগতদের প্রবেশের রাশ টানতে আগের নিয়ম আরও কড়া করা হচ্ছে। সন্ধে 7টার পর ক্যাম্পাসে ঢুকতে আইডি কার্ড বাধ্যতামূলক করা হচ্ছে। নিরাপত্তারক্ষীর সংখ্যা বাড়াতে সরকারকে চিঠি কর্তৃপক্ষের। বিভাগীয় প্রধানদের নিয়ে বৈঠক করেন সহ উপাচার্য, রেজিস্ট্রার এবং ডিন। সেখানে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়। ক্যাম্পাসে থাকা 3টি জলাশয়ের পাশে ভালো করে ফেন্সিং দেওয়া হবে। পড়ুয়াদের মাদক সম্পর্কে সতর্ক করতে একটি টিম তৈরি করছে কর্তৃপক্ষ। পড়ুয়া পিছু মেন্টরের ব্যবস্থাও করা হয়েছে। জলাশয়গুলোতে কিছু মদের বোতল বা এই জাতীয় কিছু বোতল ফাঁকা থাকছে, তার মানে ভিতরে এগুলো কনজিউম হচ্ছে। এইটা আমরা একটা রেজিস্ট্রারকে আমি একটু জানিয়েছি, তিনি একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান তৈরি করছেন। আমরা দেখব যে ইভিনিং আওয়ার্সে আমাদের একটা টিম করে যদি তারা বিভিন্ন জায়গায় ভিজিট করে এবং এই ব্যাপারগুলো যেগুলো আপনারা বলছেন সেইগুলো যাতে বিশ্ববিদ্যালয়ের মধ্যে বন্ধ করা যায় সেই ব্যাপারে পদক্ষেপ আমরা নেব। 26-এর ভোটে বীরভূমের 11টি আসনেই জয়ের জন্য টার্গেট বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলায় দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কড়া বার্তা দিয়েছেন তিনি। কাজল অনুব্রতকে একসঙ্গে চলার নির্দেশ দলের সেকেন্ড ইন কমান্ডের। ক্যামাস্ট্রেটের আজকের বৈঠকে কোর কমিটির কাজের প্রশংসা করেছেন তৃণমূল সেনাপতি। কোনো একক ব্যক্তি নয়, সামগ্রিক নেতৃত্বের উপরেই ফের আস্থা রেখেছেন অভিষেক। পুরুলিয়ায় বিজেপির উত্থান রুখতে সরকারের উন্নয়ন প্রকল্প রূপায়ণ এবং প্রচারে জোর দিয়েছেন অভিষেক। বীরভূম জেলায় আমাদের মধ্যে কোনো মতদ্বন্দ্ব, কোনো মতপার্থক্য নেই। তৃণমূল কংগ্রেস একটা বড় পরিবার। একটা বড় পরিবারে বাবার সঙ্গে ছেলের, মায়ের সঙ্গে ছেলের, বোনের সঙ্গে ভাইয়ের দ্বন্দ্ব হতেই পারে, কিন্তু সেটাকে মেটানোর জন্য আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, রাজ্য সভাপতি সুব্রত বক্সী আছেন, আমাদের বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। আমরা একসঙ্গে চলবো, 26-এ নির্বাচনে লড়বো। বীরভূম জেলার যে 11টা বিধানসভা আছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে মনোনীত করবেন তাকেই বিপুল ভোটে আমরা জয়যুক্ত করে দেখিয়ে দেবো। আমি কোথাও বেফাস মন্তব্য করি না, করব না। যদি কেউ করে থাকে সে প্রশ্ন তাকে করা উচিত বলে আমি মনে করি। কোথাও মতানৈক্য নেই তো, মতানৈক্য না থাকলে মতানৈক্যের কথা কি করে বলবো? কোর কমিটি করতে হলো কেন? প্রত্যেক জেলায় সভাপতি রয়েছে, সেটা কি কোর কমিটির যে ভালো রেজাল্ট হয়েছে, যে সংগঠন ভালো হবে বলে করা হয়েছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন একসঙ্গে কাজ করার জন্য, সবাই একসঙ্গে কাজ করছেন এবং তাতে খুব খুশি। তিনি খুব খুশি হয়েছেন যে একসঙ্গে কাজ করছেন। পুজোর পরে কোর কমিটি বৈঠক। 11টাই পাবো। যতই গ্রুপ ফটো তুলুক, যতই গলাগলি করে থাকুক, হাত ধরাধরি করে থাকুক, আস্তে আস্তে করে আড়াআড়িভাবে এই তৃণমূলের দলটা আস্তে আস্তে ভাঙতে শুরু করেছে। সবাই বুঝতে পারছে নিজেদের মধ্যে গালাগালি, নিজেদের মধ্যে খুনোখুনি, রক্তারক্তি তৃণমূলের মধ্যেই দেখা যাচ্ছে। সিন্ডিকেট, তোলাবাজি তাদের মধ্যেই হয়েছে। ক্ষমতার প্রায় শেষের দিকে এরা এসে পৌঁছে গেছে। এই জন্য যে যত তোলাবাজি করতে পারে করে নিজেরা জানে যে এরপরে আর সরকারে আসবে না। সুতরাং এইসব লোক দেখানো কেউ বিশ্বাস করে না। আসানসোলের বারবনির গৌরাণ্ডি খোলামুখ খনির একটা দৃশ্য দেখাবো সোশ্যাল মিডিয়ায়, যা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। দেখা যাচ্ছে খনিতে হু হু করে জল ঢুকছে। 2টি ডাম্পার আর একটি আর্থ মুভার জলের মধ্যে আটকে পড়েছে। জলের যা স্রোত দেখছি তাতে যে কোনো মুহূর্তে ভেসে যাওয়ার অবস্থা। আর্থ মুভারের চালকও তার মধ্যে ফেসে গিয়েছেন। এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বরাত জোরে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রশাসন পরিস্থিতির দিকে নজর রেখেছে। আজ জাতীয় ইঞ্জিনিয়ার দিবস। তাদের কর্মক্ষেত্রে যাকে দেবতা বলে ধরা হয় তিনি বিশ্বকর্মা। পরশু তারই পুজো। কিন্তু বারাসাতে কুমোরপাড়ার আগ্রহ বিশ্বকর্মায় নয়, গণেশে। গণপতির বরাত বেশি, পারিশ্রমিকও অনেক বেশি, সেখানে বিশ্বকর্মা যেন কোণঠাসা। পুজোর 2 দিন আগেও তেমন বায়না কোথায়। বিশ্বকর্মা হচ্ছে হেভি ইন্ডাস্ট্রির বা ভারী শিল্পর প্রতিভূ। এখন ভারী শিল্পের যে অভাব আছে ওয়েস্ট বেঙ্গলে তথা ইস্টার্ন ইন্ডিয়াতে, সেটা নতুন করে বলতে হবে না, পরিসংখ্যান থেকেই সেটা আপনি বুঝতে পারবেন। পুজো বাড়ছে, গণেশের দামও পাওয়া যাচ্ছে ভালো, ওই জন্য গণেশের অর্ডারটাও বাড়ছে আস্তে আস্তে। বিশ্বকর্মার থেকে 3 ডবল দাম গণেশে পাই।
3-4 ফুটের গণেশ আমরা হয়তো 4,500 5,000 বেচি, সেখানে বিশ্বকর্মা দেখা যাচ্ছে 1,800-1,500 টাকায় বেচতে হয়। এমপ্লয়মেন্ট জেনারেশন এটা না হওয়ার জন্য যেভাবে জিডিপি ফর্মেশন হতে পারত বা যেভাবে আমরা পার্টিসিপেট করতে পারতাম ইন দ্য ন্যাশনাল জিডিপি ফর্মেশন, সেখানেও আমাদের অসুবিধে হচ্ছে। আরে কম দে কিন্তু খাঁটি দে, MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।